বন্ধুরা, বিগত বেশ কিছুদিন ধরে গাজা উপত্যকা থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে বা এমন কিছু জিনিস ভাইরাল হয়েছে যেটা দেখার পর প্রত্যেকটি মুসলিম দেশে বিভিন্ন রকমের মতভেদ তৈরি হয়েছে। আর এটা আপনারা প্রত্যেকেই জানেন, সমগ্র বিশ্বজুড়ে মোট 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। আর সোশ্যাল মিডিয়াতে যখন এই তথ্যটি ভাইরাল হয়ে ওঠে তখন সকলের মনে নানা রকমের প্রশ্ন জেগে ওঠে। এই ছবিটি এবং এর সঙ্গে যুক্ত তথ্যগুলি যদি সত্যি মেনে নেওয়া হয় তাহলে প্রত্যেকটি মানুষ চমকে উঠবে আর সকলের মনে একটাই নেগেটিভ প্রতিচ্ছবি ফুটে উঠবে। এই ছবিটি প্রথমবার দেখে কোনো সাধারণ ছবি মনে হবে। একটি ছোট লোহার টুকরোতে মেড বাই তুর্কি লেখা রয়েছে, অর্থাৎ এই জিনিসটি যার অংশ সেই মূল জিনিসটি তুর্কির তৈরি। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ছোট লোহার টুকরোটি গাজা উপত্যকার সুজাইয়া ক্যাম্প নামক যে এলাকা রয়েছে সেখান থেকে পাওয়া গিয়েছে। আপনাদের মধ্যে প্রত্যেকেই হয়তো এই সুজাইয়া এলাকার কথা শুনেছেন, কারণ গাজা উপত্যকার এটা খুবই ফেমাস একটি স্থান। আর 7ই অক্টোবর হামলার পর থেকে এই এলাকাটি প্রায় প্রত্যেক দিন বিশেষ চর্চার মধ্যে রয়েছে। আর ইসরায়েলি সৈন্যরা এই এলাকাটির উপর বেশ কয়েকবার টার্গেট করেছে এবং বিমান হামলাও করা হয়েছে। আর এই এলাকায় যখন হামলা হয় তখন একসঙ্গে অনেক ফিলিস্তিনি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়, যেটা এর আগেও ঘটেছে। তবে ইসরায়েল যখন এই এলাকাটিতে হামলা করে তখন গাজায় অন্যান্য এলাকার মতন এখানেও বেশিরভাগ সময়টা মহিলা এবং শিশুদের মৃত্যুর সংখ্যা বেশি দেখতে পাওয়া গিয়েছে। তবে ইসরায়েল যখন গাজা উপত্যকার কোনো স্থানে হামলা করে তখন সেখানে যে শুধুমাত্র নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর ডেড বডি পাওয়া যায় সেটা নয়, একই সঙ্গে যে অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় সেই অস্ত্রের কিছু চূর্ণ বিচূর্ণ ধ্বংসাবশেষ পাওয়া যায়। আর সেটা হতে পারে কোনো ধ্বংস হয়ে যাওয়া রকেটের টুকরো, কোনো রকমের ছিটকে যাওয়া টুকরো বিশেষ, আর হতে পারে আকাশ থেকে পড়ে বিস্ফোরণ ঘটা কোনো ড্রোনের অবশিষ্ট অংশ। বর্তমানে গাজা উপত্যকায় সেই বিশেষ এলাকা থেকে অর্থাৎ সুজাইয়া নামক স্থানটি থেকে এই লোহার টুকরোটি পাওয়া গিয়েছে, যেটার মধ্যে লেখা রয়েছে মেড বাই তুর্কি। এই লোহার টুকরোটিকে দেখে অনেকেই মন্তব্য করেছে যে এটা কোনো মিসাইলের টুকরো হতে পারে। এই যুদ্ধ পরিস্থিতিতে গাজা উপত্যকা থেকে এই রকমের ছোটোখাটো লোহার টুকরো খুঁজে পাওয়াটা কমন ব্যাপার। তাই এই যুদ্ধের সময়কালে কোনো ধ্বংসাবশেষের মধ্যে কোনো দেশের নাম দেখে সেটাকে সেই দেশের দাবি করাটা এটাও কিন্তু যুক্তিসম্মত নয়। আর এখানে আরও একটি বিশেষ লক্ষণীয়, নিউজে যেটাকে মিসাইলের ধ্বংসাবশেষ বলা হচ্ছে এটা আদৌ কোনো মিসাইলের অবশিষ্ট অংশ নাকি অন্য কিছু সেটাও কিন্তু প্রমাণিত হয়নি। ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম ইসরায়েল বিমান হামলা করার জন্য বা তাদের আয়রন ডোমের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে যে মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলি সব আমেরিকার তৈরি। আর এটা আমি বলছি না, যদি গুগলে সার্চ করেন এই সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন আপনিই বলুন, আমেরিকা যদি ইসরায়েলকে যুদ্ধবিমান সাপ্লাই দিয়ে যুদ্ধবিমানের মিসাইল থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল সাপ্লাই দেয়, তাহলে মিসাইলের যে ধ্বংসাবশেষটিতে এখন তুর্কি বলা হচ্ছে সেটা কি কোনো মিসাইলের ধ্বংসাবশেষ নাকি অন্য কিছু? যেহেতু এই লোহার বস্তুটিতে মেড বাই তুর্কি লেখা রয়েছে, তাই এই তথ্যটি প্রকাশ্যে আসা মাত্রই সকলের মনে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা শুরু হয়ে যায়। এই রকমের তথ্য সর্বপ্রথম গাজা উপত্যকার মানুষ সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে। আর তারা সকলের কাছে প্রশ্ন করে যে এই জিনিসটি সত্যিই কি তুর্কির তৈরি? তাহলে কি এই তুর্কি ইসরায়েলকে সাহায্য দিচ্ছে, অর্থাৎ তুর্কি কি ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে? এই ধরনের তথ্য দেখতে দেখতে গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। অলমোস্ট প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে বেশ চর্চার বিষয় হয়ে ওঠে। এই ছবিটি ভাইরাল হওয়া মাত্রই অনেকের মনে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি তুর্কি বেশ জোর কদমে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেওয়া শুরু করেছে? এতদিন পর্যন্ত যে তুর্কি ফিলিস্তিনিদের সাপোর্টে ইসরায়েলের বিরোধিতা করে এসেছে, তাহলে কি সেই তুর্কির তৈরি অস্ত্র গাজাতে ফিলিস্তিনিদের প্রাণ নিচ্ছে? এ যেন কি রহস্যময় প্রশ্ন। বন্ধুরা, এই কথাটিতে কোনো সন্দেহ নেই যে বর্তমান সময়ে যে কটি মুসলিম রাষ্ট্র রয়েছে তার মধ্যে অস্ত্র ইন্ডাস্ট্রির দিক থেকে সবার উপরে তুর্কি এবং ইরান উঠে আসে। তুর্কি একদিকে ন্যাটোর অংশ, অর্থাৎ সে আমেরিকার সঙ্গে যুক্ত রয়েছে, অপর পাশে সে রাশিয়ার সঙ্গেও বন্ধুত্ব রেখেছে। যেহেতু তুর্কি দুটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যুক্ত রয়েছে, তাই অস্ত্র কেনাবেচার দিক থেকে সে কোনো অংশে পিছিয়ে নেই। যখনই সুযোগ পায় তখনই এই দুই দেশের থেকে অস্ত্র কিনে নেয়, আবার অস্ত্র তৈরি করার দিক থেকেও এগিয়ে রয়েছে। এই দুই দেশের সঙ্গে বন্ধুত্ব করে বর্তমান সময়ে তুর্কি তার অস্ত্র ইন্ডাস্ট্রি অনেকটা পরিমাণে বাড়িয়ে নিয়েছে আর বেশ ভালো রকম ব্যবসা শুরু করে দিয়েছে। যুদ্ধ শুরুর দিকে আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যে তুর্কির প্রেসিডেন্ট কিভাবে ইসরায়েলের বিরোধিতা করে অনেক লম্বা চওড়া কথা বলেছিল, আর ফিলিস্তিনিদের সাপোর্টে তিনি অনেক কিছু প্রস্তাব রেখেছিলেন, কিন্তু ইসরায়েলকে আটকানোর জন্য তুর্কি বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি। অপর পাশে সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটি পাওয়া যায় এবং অনেক জার্নালিস্ট রয়েছে তারা এটা দাবি করে যে ফিলিস্তিনিদের উপর শত অত্যাচার করার পরও তুর্কি ইসরায়েলের সঙ্গে কোনো রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি, আর সমুদ্রপথে ইসরায়েলের সঙ্গে তুর্কির ব্যবসা বাণিজ্য কন্টিনিউ রয়েছে।
তবে এই সব কিছুকে সাইডে রাখলে এখন গাজা উপত্যকাতে মেড বাই তুর্কি নামে যে লোহার টুকরোটি পাওয়া গিয়েছে এটা দেখে কোনো কিছু সিদ্ধান্তই নেওয়া যাবে না। একদিকে বেশ কিছু ফিলিস্তিনি যারা তুর্কির নামে অনেক কটু কথা বলছে, কারণ তারা এটা ভাবতে শুরু করেছে যে তুর্কি হয়তো ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিয়েছে আর সেই অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা করেছে। অন্যদিকে গাজাতে এমন কিছু গ্রুপ রয়েছে যারা এই সমগ্র ঘটনাটিকে কাউন্টার করছে, অর্থাৎ তারা এটা দাবি করছে যে তুর্কি ইসরায়েলকে কোনো রকম অস্ত্র সাপ্লাই দেয়নি। আর তারা এটাও বলছে যে এটা এক ধরনের প্রোপাগান্ডা, অর্থাৎ ইসরায়েলের একটা সাজানো প্ল্যান। আর এই ষড়যন্ত্রকর পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল সকল শক্তিশালী মুসলিম দেশগুলির মধ্যে একটা দ্বন্দ্ববিবাদ তৈরি করার চেষ্টা করছে। 7 অক্টোবরের পর থেকে অলমোস্ট প্রত্যেকটি ইসলামিক রাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা করে একজোট হওয়া শুরু করেছে এবং বেশ কয়েকবার তারা একত্র হয়ে বৈঠক করেছে। আর এমনটা হতে পারে যে ইসরায়েল এই সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে যে জোট তৈরি হয়েছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, অপর পাশে তুর্কির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় ইসরায়েল আর তুর্কির মধ্যে কোনো রকমের ব্যবসা বাণিজ্য আর চলছে না, তাদের মধ্যে সকল চুক্তিকে বাতিল করে দেওয়া হয়েছে আর তাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চলতো সেটাকেও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তুর্কির প্রেসিডেন্ট এটাও জানায় যে যেটিকে অস্ত্র টুকরো মনে করা হচ্ছে সেটা আসলে কোনো অস্ত্র টুকরো নাকি অন্য কিছু এটা তো এখনও পর্যন্ত প্রমাণ হয়নি। তাহলে কিছু মানুষ কিভাবে এটা দাবি করছে যে এটা তুর্কির তৈরি কোনো অস্ত্র ছিল। এরপর আরও বলা হয় যে যেটিকে তুর্কির প্রোডাক্ট বলা হচ্ছে, যে নামটিকে ব্যবহার করা হচ্ছে, তুর্কি যে সকল অস্ত্র তৈরি করে সেই সকল অস্ত্রের মধ্যে এই ধরনের নাম ব্যবহার করা হয়নি। তুর্কির তৈরি প্রত্যেকটি অস্ত্রের মধ্যে টার্কি একটা শর্ট ফর্ম ব্যবহার করা হয়। সহজ ভাষায় আপনি এটাই বলতে পারেন যে তুর্কি এই সম্পূর্ণ অভিযোগটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। কিছুদিন আগে আরও একটি তথ্য বেশ ভাইরাল হয়ে ওঠে, যেখানে বলা হচ্ছিল পাকিস্তান আমেরিকার কথা মতন ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, পাকিস্তান কিন্তু শুরু থেকেই ইসরায়েলকে সাপোর্ট করে না। আর বর্তমান সময়ে যেখানে ফিলিস্তিনিদের উপর হামলা হচ্ছে সেখানে পাকিস্তান কিভাবে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেবে এটাও ভাবার বিষয়। পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগটিকে প্রত্যাখ্যান করা হচ্ছে, অর্থাৎ তারা ইসরায়েলকে কোনো রকম সাহায্য দেয়নি। কিছুদিন আগে ভারতের নামে অভিযোগ উঠেছিল যে ভারত ইসরায়েলকে সাহায্য দিচ্ছে বা ইসরায়েলকে সাপোর্ট করছে, কিন্তু এই যুদ্ধের মাঝে ভারত সরকারও ইসরায়েলের বিরোধিতা করে অনেক তথ্য প্রকাশ করেছে আর ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ করেছে তার বিরোধিতা করেছে ভারত সরকার। এই সকল তথ্যগুলি জানার পর এটা আমার নিজস্ব ওপিনিয়ন, অর্থাৎ এটা আমার নিজস্ব মতামত। হয়তো প্রত্যেকটি বড় বড় দেশের সঙ্গে অন্যান্য দেশের একটা দাঙ্গা লাগাতে চাইছে, একটা মনোমালিন্য সৃষ্টি করতে চাইছে ইসরায়েল। যেহেতু ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে রয়েছে তাই নিজের পিঠ বাঁচানোর জন্য একে অপরের সঙ্গে অর্থাৎ প্রত্যেকটি দেশের সঙ্গে একটা দ্বন্দ্ববিবাদ লাগিয়ে রাখতে চাইছে। তবে আগামী দিনে যখন ইনভেস্টিগেশন হবে তখন যেটিকে অস্ত্রের টুকরো বলে তুর্কির সঙ্গে যুক্ত করা হচ্ছে এই তথ্যটিও বেরিয়ে আসবে। বন্ধুরা, যুদ্ধের বিষয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।